শেয়ার দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. আমি গতকালকে এটা পড়াচ্ছিলাম সার্ভিসে দিলে ম্যাটেরিয়াল বিহেভিয়ার কেমন হবে সেগুলো বলছিলাম আর কি। সেখানে অনেক কিছু বলেছিলাম যে ডাকটাইল ফ্র্যাকচার, ব্রিটল ফ্র্যাকচার এগুলো সম্পর্কে বলছিলাম। তারপর লাস্টে বললাম কি ডিভিডিটি, ডাকটাইল টু ব্রিটল ট্রানজিশন টেম্পারেচার। আজকে আমি সেখান থেকে শুরু করছি। দেখো প্রথমে আজকে আমি যে ধরনের যে লোডটা কথা বলবো এটা হচ্ছে ফ্যাটিক লোড। দেখি তোমরা কি নাম কখনো শুনেছো? ফ্যাটিক লোডটা কেমন? Yes, sir. আপনি বলেছিলেন স্যার। Yes, sir. যেমন মনে করো যে ব্রিজে কি হয়, এটা যে আমাদের যে রাস্তায় যে যমুনা ব্রিজ, সেখানে কি কি হয়, যে লোডটা কেমন বলতে পারবা? সেখানে তো ভেহিকেল আসে, তাই না? আসতেই থাকে কন্টিনিউয়াস তো আসে, কিন্তু কখনো কখনো এমন হয় না যে আসে না, বাদ পড়ে যায়। তার মানে কি অনেকক্ষণ ধরে লোডটা আসতে থাকে না, বারবার আসে না একটা লোড? Yes, sir. কিছুক্ষণ পর পর একটা লোড আসে। হ্যাঁ, লোডটা কি সবসময় সমান আসে? নো স্যার, সবসময় সমান আসে না। কখনো বেশি আসতে পারে, কখনো কম আসছে, কিন্তু কি আসতেই আছে। আচ্ছা মনে করো যে তোমরা তোমাদের ক্লাসরুমে যখন তোমরা ক্লাসরুমে ক্লাস করেছো কলেজে, সেখানে কি সবসময় লোড পড়ে? মনে করো বেঞ্চগুলোর উপরে? না স্যার, আমরা যখন গিয়ে বসি তখন লোড পড়ে, আবার যখন চলে আসি তখন আনলোড হয়। কখনো পড়ছে না, কিন্তু এটা কি ব্যাপারটা অনেকবার পড়তেই থাকে তাই না? তাহলে এটা কি আবার কি একই ধরনের লোড অনেকবার পড়ে, কিন্তু সবসময় এক লোড পায় না, কখনো কম কখনো বেশি, এই তো। যদি এরকম কোনো লোড হয় যে মনে করো যে একই লোড বারবার যদি পড়তে থাকে, বা যদি মনে করো যে কখনো একটু বেশি আসে, কখনো লোড অনেকবার আসে, কখনো প্লাস কখনো মাইনাস, কখনো বা বেশি কখনো বা কম। তো তোমার পেন্ডুলাম তো দেখছো, পেন্ডুলামের লোডটা কিরকম? দোলকের লোড কেমন? একই লোড অনেকবার এসে পড়ে, তাই তো? যদি এই ধরনের লোড হয় যে একই লোড বারবার পড়ছে, বা কখনো বেশি আসছে, কখনো বেশি মানে কি, কখনো অ্যামাউন্ট বেশি, কখনো অ্যামাউন্ট কম, কখনো অ্যামাউন্ট যদি হতে পারে কখনো নেগেটিভ কখনো পজিটিভ, কিন্তু অনেকবার আসে, তখন সেই লোডটাকে বলবে ফ্যাটিক লোড। এরকম লোড দিলে পজিটিভ হচ্ছে না, টেনসাইল লোড হচ্ছে পজিটিভ, কম্প্রেশন লোডটাকে বলে নেগেটিভ। কম্প্রেশন মানে কি চাপ দিতে হয় না দুই পাশ থেকে, ওটাকে বলে নেগেটিভ। এটা ধরা হচ্ছে নেগেটিভ আর কি, মানে ভ্যালুটাকে নেগেটিভ ধরা হয় কম্প্রেসিভ লোডের, টেনসাইল লোডেরটাকে ধরা হয় পজিটিভ। যদি কখনো এরকম কখনো টেনসাইল আসছে, কখনো কম্প্রেশন আসছে, সেটাও কিন্তু ফ্যাটিক লোড। এবং কি অনেকবার আসতে হবে, শুধু একবার দুইবার না, অনেক বেশি, এমনকি লাখ বারও আসতে পারে। এরকম যদি লোড হয় কোন সিস্টেমের উপরে, সেটাকে বলবে ফ্যাটিক লোড। এই ধরনের লোড পড়লে তোমাদের কি ধারণা, এরকম লোড পড়লে ফেলিয়ারটা কেমন হয়? ব্রিটল হওয়ার কথা না ডাকটাইল হওয়ার কথা? কি মনে হয় কি হতে পারে? ব্রিটল হওয়ার কথা, হঠাৎ করে ভেঙে অনেকবার, কিন্তু ওখানে কিন্তু আগে যেগুলো তোমাদেরকে বলেছি টেনসাইল ফ্লেক্সার, সেটা কি জাস্ট একবারই লোড পড়ছে, কিন্তু এখানে তো একবার না, অনেক কোটি বার লাখ বারও আসতে পারে লোড। তো দেখো এখানে একটু লেখা আছে যে যদি এই লোডটা অবশ্যই, আচ্ছা লোডটা কি ইল্ডের থেকে কম হবে না? এই ফাইল লোডটা কি ইল্ডের থেকে কম হওয়ার কথা না বেশি? কম হওয়ার কথা। বেশি হলে কি এমনি তো ইল্ড হয়ে যাবে, তাই না? তাহলে তো ধরার মধ্যেই পড়ছে না। অবশ্যই এটা যদি কমও হয়, ইল্ড কোয়ান্টিটি যদি কমও হয়, জেনারেলি কমও হতে মানে বেশি সময় কমও হয়, কিন্তু কম হওয়ার পরও যেহেতু অনেকবার আসছে, দেখা যায় কি স্যাম্পল ফেল করে যায়। বেশিরভাগ সময় দেখা যায় কি ব্রিটল ফেলিয়ারই হয়। মানে এমনি তুমি যদি মনে করো যে এটা টেনসাইল লোড দিলে ডাকটাইল ম্যাটেরিয়ালও কিন্তু যদি ফ্যাটিক লোড পড়ে, তখন কিন্তু তার ব্রিটল ফ্র্যাকচার হয়। এই কারণে এটা খুবই খারাপ আর কি, ফ্যাটিক লোডটা। যে ম্যাটেরিয়ালটা এমনিতে ডাকটাইল হওয়ার কথা, সেও কিন্তু যদি ফ্যাটিক লোড পড়ে, তাহলে কিন্তু সে ব্রিটল ফ্র্যাকচার শুরু করে। তার মানে কি সাডেন ফেলিয়ার হয়ে যায়। প্রথম দিকে হয়তো হয় না, অনেকগুলো লোড হওয়া মানে কি অনেকক্ষণ ধরে লোড পড়ছে, তারপরে একসময় ফেলিয়ার হচ্ছে। যখন ফেলিয়ার হয় তখন কি ব্রিটল ফেলিয়ার হয়ে যায়। যার জন্য লেখা আছে, দেখো যে এটাই হচ্ছে যে সবচেয়ে বেশি মানে ফেলিয়ার যে হচ্ছে ম্যাটেরিয়ালে, তার মধ্যে 90% কি ফেলিয়ার হয় আসলে ফ্যাটিক লোডের মাধ্যমে। খুবই সিরিয়াস একটা ইস্যু আর কি। এখন তাহলে কি বুঝতে পারছো যে ফ্যাটিক লোডটা কেমন? সবাই কি আইডিয়া পেয়েছো নাকি আরো কিছু? দেখো এই ব্রিজের ছবি দেখানো হয়েছে, ব্রিজটা ফ্যাটিক লোডের মাধ্যমে ফেলিয়ার হয়েছে আর কি। দেখো এই যখন ডিজাইন করছে হয়তো এমন এটা চিন্তা করে নাই যে ফ্যাটিক লোড এখানে আসতে পারে, যার জন্য দেখা গেছে কি যে দেখো ব্রিজটা ভেঙে গেছে মাঝখান দিয়ে। আচ্ছা এখন গতকালকে আমি বলেছিলাম যে ফ্র্যাকচার যে হবে, ফ্র্যাকচার হওয়ার কয়টা স্টেজ থাকে। প্রথমে কি ক্র্যাক ইনিশিয়েট করে, ক্র্যাক প্রপাগেট করে, তারপরে কি ফেলিয়ার হয়ে যায়। ফ্যাটিকের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো হবে, যে ফ্যাটিক লোড দিলেও কিন্তু প্রথমে ক্র্যাক শুরু হবে। তো ফ্যাটিক লোড দিলে যেটা হয় যে প্রথমেই ক্র্যাক হয় না, একটু দেরি করে হয়। যখনই ক্র্যাকটা শুরু মানে ক্র্যাক হয়ে যায়, তারপর দেখা যায় কি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। একটা জিনিস লেখা আছে দেখো যে ফ্যাটিকের ক্ষেত্রে ক্র্যাকটা জেনারেলি ডেভেলপ করে
সারফেসে। এখন কেউ কি বলতে পারবা যে কেন সারফেসে ক্র্যাকটা ডেভেলপ করে, ভিতরে কেন করে না? বল দেখি কেউ, আর কি আইডিয়া আছে? স্যার লোডটা সারফেসে পড়তেছে। হ্যাঁ, লোডটা সারফেসে সবচেয়ে বেশি পড়ে। যে কোনো সিস্টেমে যখন লোড পড়ে প্রথমে কন্টাক্ট পয়েন্ট কোনটা? সারফেস। তাই জন্য নাকি যে কোনো লোড দিলেই দাও না কেন সারফেসে লোডটা আসলে বেশি হয়, বা সবচেয়ে প্রথমে পড়ে সারফেসে। যার জন্য কি হয় যে ফ্যাটিক লোড যখন দেওয়া হয় ক্র্যাক ইনিশিয়েশনটা সারফেসেই হয়। সারফেস যদি তুমি ভালো রাখো, চারটা জিনিস দেখো যে সারফেসে সব জায়গায় কিন্তু আবার নাও হতে পারে। যে জায়গাগুলোতে কোনো ইনক্লুশন থাকে, গ্রেন বাউন্ডারি থাকে, বা যে কোনো শার্প কর্নার থাকে, সেসব জায়গাতেই ক্র্যাকগুলো ইনিশিয়েট করে। তো তুমি যদি কোনোভাবে তোমার সারফেসকে ক্লিন রাখতে পারো তাহলে দেখা যায় কি সেই ক্ষেত্রে ফ্যাটিক ফেলিয়ারটা কম হয়। তাহলে যেহেতু সারফেসে স্ট্রেস বেশি, যদি সারফেসে যদি ফ্যাটিক লোড দাও সারফেসে ক্র্যাকটা শুরু হয়, এরপর কি হয় ক্র্যাকটা আস্তে আস্তে বড় হয়। এটা এখানে দেখা যাচ্ছে প্রথমে এখানে শুরু হচ্ছে, দেখো ক্র্যাকগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। যখন বেশি বড় হয়ে যায় তখন কি ক্যাটাস্ট্রফিক, মানে খুব সাডেন, হঠাৎ করে ফেলিয়ার হয়ে যায়। এরকম ভাবে ক্র্যাকগুলো বড় হয়ে যায় এবং ফেলিয়ার হয়ে যায়। সেটা লেখা আছে যে তুমি সারফেসের কোয়ালিটি ভালো করতে পারলে দেখা যাবে কি ফ্যাটিক লোডের মাধ্যমে ফেলিয়ার অনেক কমে যায়। তাহলে অবশ্যই অন্যান্য লোডের মধ্যে কি যে ফ্যাটিক লোড দিলেও ক্র্যাক শুরু হবে, ক্র্যাকটা প্রপাগেট করবে, যখন এত বেশি প্রপাগেট করে ফেলবে তখন সে লোড নিতে পারবে না, ফেলিয়ার হয়ে যাবে। সেই জিনিসটা দেখো এখানে বলা হচ্ছে। আর ক্র্যাক প্রপাগেশনের ক্ষেত্রে যেটা বললাম, হ্যাঁ স্যার ক্র্যাক ইনিশিয়েশন একটু আরেকবার যদি বলতে, নেটওয়ার্কে বোঝা যায়নি। ইনিশিয়েশন তোমার কি গতকালকে বলেছি কি যে কোনো লোড দিলেই তো ক্র্যাক ফর্ম করে, মানে ফেলিয়ার হয় কি হয় প্রথমে ক্র্যাক ইনিশিয়েশন শুরু হয়, ক্র্যাকটা বড় হয়, এক সময় এত বড় হয়ে যায় যে ফেল করে যায়। ফ্যাটিকের ক্ষেত্রেও সেরকমই হবে, কিন্তু ফ্যাটিকের ক্ষেত্রে জেনারেলি ক্র্যাকটা ইনিশিয়েট করে সারফেসে। আর সারফেসে সব জায়গায় হয়তো করবে না, যেখানে ইম্পিউরিটি থাকতে পারে, যেখানে কোনো ফ্ল থাকবে, বা যেখানে কোনো যদি কোনো শার্প কর্নার থাকে, বা যদি ডিসলোকেশন কোনো জায়গায় বেশি থাকে, সেই সব জায়গাতেই ক্র্যাকটা শুরু হয় আর কি। আরেকটা কথা বললাম যে যেহেতু সারফেসে ক্র্যাকটা ধরবে, কাজে সারফেসে যদি ক্লিন রাখা যায় কোনোভাবে তাহলে দেখা যায় কি ফ্যাটিক ফেলিয়ার কমে যায় অনেক। আরেকটা জিনিস হচ্ছে যে ক্র্যাক যখন প্রোপাগেট করবে প্রথম দিকে দেখা যায় যে খুব বেশি রেটটা অনেক স্লো থাকে, মানে ক্র্যাক খুব তাড়াতাড়ি বড় হয় না, কিন্তু যখন একবার একটু বড় হয়ে যায় তখন দেখা যায় খুব তাড়াতাড়ি বড় হয় এবং সাডেন ফেলিয়ার হয়ে যায়। তাহলে এখন একটু দেখো যে তাহলে একটা টার্ম ফ্যাটিকের হিসেবে লোডটা তো বুঝতে পারছো কেমন লোড কি আর কিভাবে প্রোপাগেট করে, এটা একটু বললাম আর কি। কয়েকটা টার্ম আসতেছে, একটা হচ্ছে ফ্যাটিক লাইফ। তাহলে ফ্যাটিক লোডটা কেমন হবে যে একই লোড অনেকবার এসে পড়বে, তাই তো? এটাকে বলে সাইকেল, নাম্বার অফ সাইকেল, মানে কতবার লোডটা পড়বে, কতবার লোডটা আসবে সেটাকে বলে নাম্বার অফ সাইকেল। সেটা জেনারেলি এন দিয়ে বোঝায়, বড় এন দিয়ে। আর আর কি পড়বে, লোড পড়বে। তাহলে কি হবে, স্ট্রেস দেওয়া হয়, তাহলে স্ট্রেস দিবে, এবং স্ট্রেসটা অনেক নাম্বার অফ সাইকেল যদি এসে পড়ে তাহলে তখন দেখা যায় স্যাম্পল ফেলিয়ার হয়। ফ্যাটিক লাইফটা বলছে কি জিনিস, এটা হচ্ছে যে কোনো একটা সিস্টেম ফ্যাটিক লোড যখন দেওয়া হবে কতগুলো সাইকেল সে লোড সহ্য করতে পারবে ফ্র্যাকচারের আগে, সেটাকে বলে ফ্যাটিক লাইফ। এটা কি বুঝতে পারছো? ফ্যাটিক লোড তো দিতে হবে, অনেকবার দিতে হবে, এটা তো ক্লিয়ার সবার কাছে। কতবার দিতে হবে এটাকে বলে নাম্বার অফ সাইকেল। এখন যে কোনো সিস্টেমের উপরে, যে কোনো ম্যাটেরিয়ালের উপরে ফ্যাটিক লোড দিলে সেই ম্যাটেরিয়ালটা কতটা সাইকেল লোডটা বিয়ার করতে পারবে সেটা হচ্ছে ফ্যাটিক লাইফ। এটাকে দেখো বোঝাচ্ছে কি এনএফ দিয়ে। এনএফ হচ্ছে যে ফ্যাটিক লাইফ সমান সমান কি এনআই প্লাস এনপি। এনআই হচ্ছে যে কি, আই হচ্ছে ইনিশিয়েশন, তাহলে ক্র্যাক শুরু হতে, ক্র্যাক ইনিশিয়েশন হতে যে কটা সাইকেল লোড লাগবে সেটা হচ্ছে এনআই। আর ক্র্যাক যখন একবার হয়ে গেল সেখান থেকে ক্র্যাক প্রোপাগেট করতে যে পরিমাণ সাইকেল লাগবে সেটা হচ্ছে এনপি। তাহলে এনআই এনপি যোগ করলে হয়ে যাচ্ছে কি এনএফ। এনএফটাই হচ্ছে কি ফ্যাটিক লাইফ। এটা কি ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার স্ট্রেস সাইকেলটা আমরা কিভাবে পরিমাপ করব? আচ্ছা বলছি একটু পরে। দেখো তুমি তাহলে লোডিংটা কেমন হবে, তুমি একটা পার্টিকুলার পরিমাণ লোড বা তুমি কি করতে পারো, কখন একটু কম বেশিও তো হতে পারে, সেটা হচ্ছে কি এস, স্ট্রেস। আর স্ট্রেসটা কি করতে হবে, অনেকবার দিতে হবে না, সেটা হচ্ছে নাম্বার অফ সাইকেল। তাহলে ফ্যাটিক লোডে দেখো এরকম একটা সিস্টেম থাকে, এখানে মাঝখানে স্যাম্পল, তুমি এখানে কি করতে হবে, একই লোড অনেকবার দিতে হবে। তো কি করতে হবে, নাম্বার অফ সাইকেলটা তো ফিক্স না, ডিপেন্ড করবে কি ম্যাটেরিয়ালের উপরে। তাহলে তুমি কয়টা সাইকেল লোড দেওয়ার আগে সে ফেল করবে সেটা হচ্ছে কি ফ্যাটিক লাইফ। আর তুমি কি দিচ্ছ, স্ট্রেস দিচ্ছ, সেটা হচ্ছে স্ট্রেস। যখন শেষ হয়ে যায় তোমার এই টেস্টটা, ফ্যাটিক টেস্টটা শেষ হয়ে যায়, দেখো তখন এরকম একটা কার্ভ পাওয়া যায়। এক্স অ্যাক্সিস হচ্ছে নাম্বার অফ সাইকেল, ওয়াই অ্যাক্সিস হচ্ছে কি স্ট্রেস। ফ্যাটিক টেস্ট করলে এরকম একটা আউটপুট আসে আর কি, নাম্বার অফ সাইকেল এগেইনস্ট হচ্ছে স্ট্রেস। এখন দেখো এই ছবিটা একটু দেখো যে কি ধরনের লোড হয়, সেটা জাস্ট আইডিয়া দেওয়া হচ্ছে। দেখো প্রথম সিস্টেমটা কেমন বলো দেখি। উপরে যাওয়া মানে কি, এটা তো জিরো, টেনসাইল।
উপরে মানে টেনসাইল, নিচে আসা মানে কি কম্প্রেসিভ। তাহলে এখানে কি হচ্ছে, কখনো টেনসাইল লোড পড়ছে, কখনো কম্প্রেসিভ লোড পড়ছে। আর দুইটা এটা দেখানো হচ্ছে দুইটা যেহেতু একই সমান, ভ্যালুটা পজিটিভ নেগেটিভ একই, এভারেজটা হচ্ছে 0, মানে মিনটা 0 বা এভারেজ 0। এখানে দেখো কি এখানেও পজিটিভ নেগেটিভ, পজিটিভটা একটু বেশি নেগেটিভটা একটু কম, তাই জন্য কি এভারেজ বা মিন লোডটা হচ্ছে কি পজিটিভ। এই যে এটা কেমন লোড, নিচে 3 নাম্বারটা এটা র্যান্ডম, তার মানে কি কোনো প্যাটার্ন নাই, কখনো বেশি কখনো পজিটিভ কখনো নেগেটিভ, কখনো বেশি কখনো কম, মানে যেটাকে বলে র্যান্ডম আর কি। র্যান্ডম মানে কি কোন ঠিক নাই, কোনো প্যাটার্ন নাই, এরকম লোড দিলেও এটাকে কিন্তু ফ্যাটিক লোড আর কি। জাস্ট আইডিয়া দেওয়া হচ্ছে যে ফ্যাটিক লোডটা কেমন হতে পারে। আর ফ্যাটিক টেস্টে তাহলে কি দিচ্ছে, স্ট্রেস দিচ্ছে, নাম্বার অফ সাইকেল। টেস্ট যখন শেষ হয়ে গেল তুমি এরকম একটা কার্ভ পাবে, এটা আমি একটু পরে বলছি আর কি। এসএন কার্ভ স্যার তার মানে স্যার টেনসাইল লোড আর কম্প্রেশন লোড এই দুইটাকে আমি যদি অ্যাড করি তাহলে সেটা ফ্যাটিক লোড হয়ে যাচ্ছে। সবসময় তো টেনসাইল কম্প্রেশন না হতে পারে, কখনো সবসময় টেনসাইলও হতে পারে। একই জিনিসও যদি বারবার আসে সেটাও ফ্যাটিক, যদি কখনো পজিটিভ কখনো নেগেটিভ আসে সেটাও ফ্যাটিক, বুঝতে পারছো? আবার কখনো যদি কি হয় সবসময় পজিটিভ কখনো 10 কখনো 20 সেটাও ফ্যাটিক। মানে একই লোড যদি অনেকবার আসে, মানে মেইন কথাটা হচ্ছে অনেকবার আসতে হবে। এখন সেই অনেকবার যে লোডটা আসবে সে একই পজিটিভ নেগেটিভও হতে পারে, সে পজিটিভ পজিটিভ হতে পারে, নেগেটিভ নেগেটিভ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এরকম র্যান্ডমও হতে পারে, কোনো প্যাটার্ন নাই, সেরকম হতে পারে, কিন্তু কি অনেকবার আসতে হবে আর কি, তাহলে সেটা হচ্ছে ফ্যাটিক লোড। এবার ক্লিয়ার? यस স্যার। তাহলে ফ্যাটিক টেস্ট করে ফেলবা তুমি, আউটপুটটা কি হবে এসএন। হ্যাঁ, এক্স অ্যাক্সিস এর নাম্বার অফ সাইকেল, ওয়াই অ্যাক্সিস এ হচ্ছে ফ্যাটিক টেস্টের ব্যাপারটা বুঝিনি। কোনটা কি সাইকেলটা? সাইকেল মানে হচ্ছে কতবার তুমি লোডটা দিবা। তোমাকে বলে দিচ্ছি যে লোডটা কি অনেকবার দেওয়া লাগবে, তাই তো? এটা এমন হতে পারে লাখ 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 বারও হতে পারে। আচ্ছা আচ্ছা, তুমি কতবার লোড দিবা সেটাই হচ্ছে ওইটাকে বলে নাম্বার অফ সাইকেল, মানে কয়বার তুমি লোডটা দিচ্ছ সেটা হচ্ছে অত নাম্বার অফ সাইকেল। আর স্ট্রেস তো কি, তো বুঝতেই পারছো যে স্ট্রেস হচ্ছে কি, এই লোডটা দিবা সেটা হচ্ছে স্ট্রেসটা হচ্ছে এস। টেস্টটা এরকমই করা হয় যে অনেকবার এই লোডটা অনেকবার দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত স্যাম্পল ফ্র্যাকচার হয়। তাহলে তুমি কি দিচ্ছ, স্ট্রেস দিচ্ছ, নাম্বার একটা পার্টিকুলার নাম্বার অফ সাইকেল দিচ্ছ, তাহলে টেস্ট শেষ হয়ে গেলে তুমি একটা এরকম একটা কার্ভ পাবা আর কি, এরকম বা এরকম একটা কার্ভ পাবা, সেটা কি এসএন কার্ভ। এন এক্স অ্যাক্সিস হচ্ছে এন, ওয়াই অ্যাক্সিস হচ্ছে স্ট্রেস। আচ্ছা, আরেকটা কথা বলছে যে লো সাইকেল ফ্যাটিক আছে, হাই সাইকেল ফ্যাটিক আছে। তো তোমরা একটু চিন্তা করে বলো দেখি, যে যদি তোমার লোডটা কম হয় তাহলে কি নাম্বার অফ সাইকেল বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। আর যদি লোড স্ট্রেসের পরিমাণ বেশি হয় তাহলে সাইকেলের নাম্বার অফ সাইকেল লাগবে কম। আচ্ছা, তাহলে এখন লো সাইকেল ফ্যাটিক তার মানে কি সাইকেলের সংখ্যা কম, তাহলে লোডটা কি কি বেশি হতে হবে। লোড যখন বেশি হয় তখন কি হওয়ার সম্ভাবনা থাকে, তখন ইলাস্টিক ডিফর্মেশন হওয়ার সম্ভাবনা থাকে নাকি দুটেই থাকে যখন স্ট্রেসটা বেশি হয়? তখন প্লাস্টিক ডিফর্মেশন হতে পারে, দুইটাই। হ্যাঁ, তার মানে দুইটাই হতে পারে, তো ইলাস্টিকও থাকবে প্লাস্টিকও থাকবে। তাহলে লো সাইকেল ফ্যাটিকে দেখা যায় কি ম্যাটেরিয়ালটা প্লাস্টিক্যালি ডিফর্ম করে, ইলাস্টিকলি তো করেই আর কি। আর যদি হাই সাইকেল ফ্যাটিক হয়, হাই সাইকেল ফ্যাটিক হলে এমন হতে পারে যে লোডটা কি ইলের থেকে কম, তখন কি হবে তাহলে শুধুমাত্র কি হবে ইলাস্টিক ডিফর্মেশন হবে, প্লাস্টিক হবে না। কিন্তু তারপরে দেখা যাবে কি ইলাস্টিক ডিফর্মেশন হওয়ার সত্ত্বেও দেখা যাবে কি স্যাম্পলটা কি হবে, ফ্র্যাকচার হয়ে যাবে। এই দুটো কি ক্লিয়ার, লো সাইকেল ফ্যাটিক হাই সাইকেল ফ্যাটিক? ইয়েস স্যার। আচ্ছা, এবার এইটাতে একটু আসো। প্রথমে একটা টার্ম কি আমি কি বলেছি, যে ফ্যাটিক লাইফ, যে কোনো ম্যাটেরিয়াল যে কটা সাইকেল বিয়ার করতে পারবে ফ্র্যাকচার আগে সেটা হচ্ছে ফ্যাটিক লাইফ। এবার একটা টার্ম আসো ফ্যাটিক লিমিট, হ্যাঁ, বা এন্ডিউরেন্স লিমিট, একই যে কোনো নামেই বলতে পারে, কখনো এন্ডিউরেন্স লিমিট বলে কখনো ফ্যাটিক লিমিট বলে। এই কার্ভটা একটু এখন দেখো যে ফ্যাটিকের আউটপুটটা কি, নাম স্ট্রেস কি নাম্বার অফ সাইকেল এগেইনস্ট কি স্ট্রেস, এস এন। হ্যাঁ, সহজ কথা বলে এস এন, এস হচ্ছে স্ট্রেস, এন তো নাম্বার অফ সাইকেল। এখানে একটা ফেরাস ম্যাটেরিয়াল স্টিলের ক্ষেত্রে কার্ভটা দেখানো হয়েছে, দেখো কার্ভটা হচ্ছে যে এইরকম। এখানে সেফ আনসেফ মানে কি, দেখো সেফ মানে হচ্ছে যে তুমি যদি এই লোডের নিচে রাখো, এই জায়গায় থাকো, তাহলে তুমি কখনো কি হবে না, তোমার ফ্যাটিক লোডে ফেলিয়ার হবে না। যদি তুমি এর উপরে চলে আসো তাহলে কি হবে, ফেলিয়ার হয়ে যাবে। এটা তো বুঝতে পারছো, সেফ আনসেফ? यस सर। আচ্ছা, এখন দেখো কার্ভটা কেমন হচ্ছে। প্রথমে স্ট্রেস অনেক বেশি, নাম্বার অফ সাইকেল কম, স্ট্রেস বাড়াচ্ছ নাম্বার অফ সাইকেল কমে যাচ্ছে, স্ট্রেস বাড়াচ্ছ নাম্বার অফ সাইকেল কমে যাচ্ছে। পার্টিকুলার পয়েন্টে এসে কি হয়েছে, কার্ভটা হরিজন্টাল হয়ে গেছে। এই হরিজন্টাল হওয়া মানে কি বলতে পারবা? নাম্বার অফ সাইকেল কনস্ট্যান্ট। হ্যাঁ, কনস্ট্যান্ট তো হয়ে গেল। তাহলে কি বোঝাচ্ছে, তাহলে কি এই পরিমাণ এর থেকে একটু উপরে লোড যদি এর থেকে স্ট্রেস এর থেকে উপরে থাকে তাহলে কি হবে, আনসেফ লিমিটে চলে যাবে। হ্যাঁ, তার মানে তোমার সেফটি রেঞ্জে চলে আসলো। তাহলে এই যেই পয়েন্টেই তোমার ফ্যাটিক কার্ভটা
তোমার স্ট্রেট হয়ে যায় সেটাই হচ্ছে ফ্যাটিক লিমিট বা এন্ডুরেন্স লিমিট। ঠিক আছে, তুমি ফাইট টেস্ট করলা যে তুমি দেখলে যে যেই পয়েন্টে গিয়ে তোমার ওই কার্ভটা স্ট্রেট হয়ে গেল সেই স্ট্রেসটাই বা সেই পয়েন্টে হচ্ছে কি এন্ডুরেন্স লিমিট। তো যেগুলো স্টিল বা ফেরাস ম্যাটেরিয়াল সেগুলোর ক্ষেত্রে এরকম কার্ভ পাওয়া যায়, কিন্তু যদি তোমার মনে করো যে নন ফেরাস হয়, বেশিরভাগ ক্ষেত্রে নন ফেরাস হলে তখন কি এরকম এন্ডুরেন্স লিমিট কিন্তু দেখা যায়, কাজটা এরকম হয়ে যায়। এখানে কি এন্ডুরেন্স লিমিট দেখা যাচ্ছে? এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে তাহলে যে একটা পয়েন্টে হরিজন্টাল হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু হরিজন্টাল হয় নাই। তাহলে এর ক্ষেত্রে কিন্তু এন্ডুরেন্স লিমিট বলা যাচ্ছে না। যেগুলো জেনারেলি যেগুলো নন ফেরাস সেগুলোর ক্ষেত্রে এরকম হয়। তখন কি বলতে হয়? তখন বলতে হয় দেখো ফ্যাটিক স্ট্রেংথ। ঠিক আছে, যে যার এন্ডুরেন্স লিমিট নাই তার ক্ষেত্রে বলতে হবে ফ্যাটিক স্ট্রেংথ। ফ্যাটিক স্ট্রেংথটা আবার কি দেখো, স্ট্রেস টু কজ ফ্র্যাকচার আফটার স্পেসিফিক নাম্বার অফ সাইকেল। তার মানে কি বলো দেখি? পার্টিকুলার একটা সাইকেল দিলে মার্কা তুমি যদি 10 টু দি পাওয়ার 7 সাইকেল দাও তাহলে কোথায় কোথায় কোন স্ট্রেসে ফ্র্যাকচার হবে? এই পয়েন্টে না? জি স্যার। তাহলে এটাই হচ্ছে, যেহেতু এর কোনো এন্ডুরেন্স লিমিট নাই তার ক্ষেত্রে বলতে হবে কি ফ্যাটিক স্ট্রেংথ। ফ্যাটিক স্ট্রেংথটা কি, যে কোনো পার্টিকুলার নাম্বার অফ সাইকেলে কত লোডে ওই ম্যাটেরিয়ালটা ফেল করবে সেটা হচ্ছে ফ্যাটিক স্ট্রেংথ। তোমার সেক্ষেত্রে তোমায় কি বলতে হবে? নাম্বার অফ সাইকেল বলে দিতে হবে এবং বলতে হবে যে এতটা সাইকেলে যদি তুমি এত আচ্ছা 10 টু দি পাওয়ার 7, আচ্ছা এই ছবিটা দেখো মনে N1 একটা সাইকেল। হ্যাঁ বলো। আগের উপরের যে গ্রাফটা এটাতে কি ওই মানে এটাতে কি একটা পার্টিকুলার পয়েন্টে এসে তোমার কি গ্রাফটা হরিজন্টাল হয়ে গেছে না স্যার? এখানে মানে ওই নাম্বার অফ সাইকেল যত বাড়াই না কেন, স্ট্রেস যদি আর না বাড়ায় এটা কি সেফই থাকবে? না না সেফ। হ্যাঁ, যদি এর নিচে থাকো এখানে থাকো তাহলে তো সেফ, এর উপরে গেলে তো আনসেফ। তার মানে কি এই সাইকেল তুমি এরপর যত সাইকেল বাড়াও না কেন, তুমি যদি লোড না বাড়াও তাহলে কি হবে? সে তো ফেল করবে না। তার মানে পার্টিকুলার যেই পয়েন্টে গিয়ে কি হবে, যে স্ট্রেসে গিয়ে ওই ম্যাটেরিয়ালটা ফেল করতেছে, মানে যেই পয়েন্টে কাপটা স্ট্রেট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ফ্যাটিক লিমিট, এন্ডুরেন্স লিমিট। এর থেকে বেশি লোড দিলেই তাহলে কি সে কি করবে? ফেল করে যাবে। আর যেটা এন্ডুরেন্স লিমিট নাই সেই ক্ষেত্রে তখন কি করতে হবে? তখন বলতে হবে কি যে ফ্যাটিক স্ট্রেংথ। ফ্যাটিক স্ট্রেংথটা কি একটা নাম্বার অফ পার্টিকুলার একটা সাইকেল ধরে নিতে হবে। মনে করো এখানে যদি আমি এই ছবিটা দেখছি, মনে করো সে N1 সাইকেল ধরে নিয়েছে, N1 টা ভালো যাই হোক না কেন, তখন তাহলে কি করলো? N1 সাইকেল তার কত লোড লাগে? এর উপরে তো সেফ, আনসেফ, নিচে তো সেফ। N1 সাইকেল থেকে এই লাইনটা টানলে যে কার্ভটা যে পয়েন্টে ছেদ করছে সেটি সেই পয়েন্টটা কি বলতেছে দেখি? ফ্যাটিক স্ট্রেংথ লিমিট। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই সাইকেল দিলে এই লোডে ফেল করবে। আবার তুমি ফ্যাটিক স্ট্রেট N1 নাম্বার যদি তুমি এই সবুজ বলতো তাহলে কি হতো? তখন তোমায় কোথায় চলে গেল? এখানে চলে গেল, এখানে চলে আসবে, S1 এ চলে আসছে। তাহলে ফ্যাটিক স্ট্রেংথটা কার জন্য? যার ক্ষেত্রে যার এন্ডুরেন্স লিমিট নাই তার ক্ষেত্রে বলতে হবে ফ্যাটিক স্ট্রেংথ। তখন কি বলতে হবে? পার্টিকুলার নাম্বার অফ সাইকেল বলতে হবে এত নাম্বার অফ সাইকেলে এত স্ট্রেসে ম্যাটেরিয়ালটা ফেল করছে, সেটা হচ্ছে তার ফ্যাটিক স্ট্রেংথ। দেখো জেনারেলি কি যেগুলো তোমার ফেরাস ম্যাটেরিয়াল সেগুলোর ক্ষেত্রে বলতেছে কি ফ্যাটিক লিমিট বা এন্ডুরেন্স লিমিটটা কি তোমাদের টেনসাইল স্ট্রেংথ তার 35 থেকে 60% এর মধ্যে থাকে আর কি। জেনারেল কথা একটা বলছে যে তোমার ফ্যাটিক, তুমি যদি কোনো ফেরাস ম্যাটেরিয়াল তুমি নাও তাহলে সেক্ষেত্রে তোমার ফ্যাটিক এন্ডুরেন্স লিমিটটা কত হবে? টেনসাইল স্ট্রেংথের 35 থেকে 60%। তাহলে এই কটা টার্ম কি ক্লিয়ার সবার কাছে এখন পর্যন্ত? যেগুলো বলা বেসন কার্ভ, এন্ডুরেন্স লিমিট, ফ্যাটিক লিমিট, এগুলো স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার ফ্যাটিক স্ট্রেংথ মেনে যদি আমরা লোড দিই তাহলে কি ওই ম্যাটেরিয়াল আজীবন আর কি কাজ করবে, মানে ফেল করবে না? হ্যাঁ, ফ্যাটিক স্ট্রেংথের যে ফ্যাটিক স্ট্রেংথ, ফ্যাটিক স্ট্রেংথ তো ঠিক না, ফ্যাটিক স্ট্রেংথ তো ডিপেন্ড করবে কিসের উপর? নাম্বার অফ সাইকেলের উপরে। যদি তোমার এরকম হয় এর থেকে কম থাকলে তো করবে না। তুমি এখানে কি এগুলো সেফ না? তুমি এর থেকে যদি কম থাকো তাহলে তো সে ফেল করবে না। কিসে ফেল করবে না? ফ্যাটিক লোড দিলে। তুমি যদি লোডটা বাড়াও এর থেকে উপরে যাও তাহলে তো ফেল করে যাবে। তুমি একটু উপরে কার্ভটা কনস্ট্যান্ট হয়ে গেছে, স্টিল হয়ে গেছে, মানে এর থেকে বেশি তো লোড দেওয়া লাগছে না তোমার। এখানে কি নাম্বার অফ সাইকেল বাড়াচ্ছ, লোডটা কমে আসছে, কিন্তু এখানে এসে কি হয়েছে? স্ট্রেসটা কনস্ট্যান্ট হয়ে গেছে না, এর থেকে বেশি লোড দেওয়ার দরকার নাই। এই লোড দিলে এরপর যদি লোডের থেকে কম থাকো, নাম্বার অফ সাইকেল যদিও বাড়াও তাহলে কি ফেল করবে? না স্যার, করবে না। তার মানে এই পয়েন্টটা কি বোঝাচ্ছে? এর থেকে লোড যদি কম রাখো তাহলে কখনোই ফেল করবে না। এটা হচ্ছে তোমার যদি এরকম স্ট্রেট যে পয়েন্টে স্ট্রেট হয়ে যাবে সেটা হচ্ছে এন্ডুরেন্স লিমিট। যার ক্ষেত্রে এন্ডুরেন্স লিমিট লাইন তার ক্ষেত্রে বলতে হবে ফ্যাটিক স্ট্রেংথ। নাম্বার অফ সাইকেল যদি 0 হয় তাহলে তো মানে অনেক লোড
তাহলে তো যতই লোড দেওয়া হয় ফেল করার তো কথা না। জিরো মানে কি তুমি তো কোনো লোডই দিচ্ছ না, তোমাকে তো লোড দিতেই হবে। নাম্বার অফ সাইকেল জিরোর ক্ষেত্রে নাম্বার অফ সাইকেল জিরো মানে কি, তাহলে তো তুমি লোডই নাই তোমার কোনো, তুমি তো লোডই দিলে না। নাম্বার অফ সাইকেল মানে কি, তুমি কোনো লোডই দিলা না। নাম্বার অফ সাইকেল লোড দিলে না তো নাম্বার অফ সাইকেল আস্তে আস্তে বাড়বে। নাম্বার যদি লোড না দাও তাহলে কি সে ফেল করবে? তো লোডই নাই কোনো। আচ্ছা এবার দেখো বলছে যে কয়েকটা ফ্যাক্টরের কথা বলছে যেগুলো দিলে ফ্যাটিক লাইফটা বাড়ানো যায়। প্রথমে বলছে কি রিডিউসিং ওয়ার্কিং স্ট্রেস, মানে তুমি যে স্ট্রেস তোমার স্যাম্পলে পড়বে সেটা যদি তুমি কম রাখতে পারো তাহলে তো অবশ্যই বুঝতেই পারছো যে স্ট্রেস কম থাকলে কি যেকোনো ম্যাটেরিয়াল সার্ভিসের এমনিতেই বাড়ে। আচ্ছা এরপরে বলছে ইমপ্রুভিং ডিজাইন অফ সারফেস, সারফেসের ডিজাইন তুমি যে ম্যাটেরিয়াল যখন ডিজাইন করবা তুমি বেটার ডিজাইন করতে পারো সারফেস। যেমন কি বলতেছে দেখো এখানে দেখো একটা কি করছে, একটা ডিজাইন ম্যাটেরিয়াল ডিজাইন করেছে তার দেখো কোণাটা কি একদম শার্প, আর যদি তুমি একদম শার্প না করে একটু যদি তুমি বাঁকা করে ব্লান করে দিতে পারো দেখা যায় কি ফ্যাটিক লাইফটা বাড়ে। দেখি কেউ কি বলতে পারবা কেন? মানে একটু কি এখানে শার্পেজ হলে ফ্যাটিক স্ট্রেংথটা সেক্ষেত্রে শার্পেজ থাকলে যে বলছিলাম না যে যদি শার্পেজ থাকে কোনো সারফেসে তাহলে কি হতে পারে, সেখানে ইনিশিয়ালি কোনো ক্র্যাক থেকে যেতে পারে এবং সেখানকার থেকে ফ্যাটিক ফেলিয়ার হতে পারে। হ্যাঁ কাজে তুমি এরভাবে যদি তুমি ডিজাইনটাকে বেটার করতে পারো তাহলে সেক্ষেত্রে কি হবে ফ্যাটিক লাইফটা বাড়বে। 4 নম্বরটা দেখো একটু যে রিমুভিং এনভায়রনমেন্টাল স্ট্রেস, মানে তুমি যেখানে তুমি ম্যাটেরিয়াল যেখানে অ্যাপ্লাই করবা সেখানে যদি তোমার এনভায়রনমেন্টটা তুমি চেঞ্জ করতে পারো তাহলে কিন্তু ফ্যাটিক লাইফটা বাড়ে। যেমন তুমি যদি করশন মানে কি বুঝো, মরিচা পড়া। একটা জায়গা আছে যেখানে সবসময় মরিচা মানে এনভায়রনমেন্ট এমন যে সবসময় তোমার ম্যাটেরিয়াল উপর মরিচা পড়তেই থাকবে, সেটা হলে কি দেখা যাবে কি তাহলে ফ্যাটিক লাইফ তো কমবে। কিন্তু এটাকে কম মানে এমন করতে পারে যে কোনো করসিভ কোনো কিছু নাই তাহলে কি হবে ফ্যাটিক লাইফ বাড়বে। यस স্যার। আরেকটা জিনিস বলতেছে ইমপ্রুভিং কম্প্রেসিভ সারফেস, তুমি যদি সারফেসে যে স্ট্রেস পড়বে সেটাকে যদি তুমি কম্প্রেসিভ করে দিতে পারো তাহলে দেখা যায় কি যে তোমার ফ্যাটিক লাইফটা বাড়ে। সেটা দেখো এখানে দেখানো হচ্ছে যে এখানে একটা ম্যাটেরিয়ালে 3 ধরনের লোড দেওয়া হচ্ছে, কখনো দেওয়া হচ্ছে পুরোটা টেনসাইল, কখনো দেওয়া হচ্ছে দেখো কম্প্রেসিভ, কখনো দেওয়া হচ্ছে আচ্ছা জিরো। মিন জিরো মানে কি, সিগমা এম মানে কি মিন স্ট্রেস জিরো মানে কি একবার নেগেটিভ একবার পজিটিভ সমান ছিল মান সমান ছিল। তাহলে দেখো এখন এখানে 3 ধরনের একই ম্যাটেরিয়ালের উপর 3 ধরনের লোড দিচ্ছে, কখনো কম্প্রেশন লোড দিচ্ছে পুরোটাই কম্প্রেশন, কখনো পুরোটাই টেনসাইল, কখনো এমন দিচ্ছে যে টেনসাইল কম্প্রেশন সমান। তাহলে কোনটার ফ্যাটিক লাইফ বেশি বলো দেখি, কোন ধরনের লোড দিলে বলো, এই তিনটার মধ্যে কার ফ্যাটিক লাইফ বেশি? কম্প্রেসিভ। কারণ কি দেখা একটা পার্টিকুলার যদি সাইকেল ধরো, এই সাইকেল যদি ধরো তাহলে কি তুমি টেনসাইল লোড দাও দেখো অল্প স্ট্রেসেই কিন্তু ফিল করবে, আর সবচেয়ে বেশি সময় তাহলে একই সাইকেলে সবচেয়ে বেশি লোড দিতে হবে কখন, যখন কম্প্রেসিভ। তার মানে যেটা বলা হচ্ছে যে তুমি যখন তুমি ডিজাইন করবা কোন সিস্টেম তখন যদি তোমার সারফেসে তুমি টেনসাইল বা না যদি কম্প্রেশন লোড দিতে পারো তাহলে দেখা যাবে কি যে ওই ম্যাটেরিয়ালটার ফ্যাটিক লাইফটা বাড়বে। তাহলে এই 4টা হচ্ছে ফ্যাক্টর যেটা করলে কি তোমার ফ্যাটিক লাইফ বাড়তে পারে। এখন কম্প্রেশন লোড কিভাবে দেওয়া হয় সেটা জাস্ট দেখানো হচ্ছে। পিন বলা হচ্ছে শর্ট পিন মানে তো পিন জিনিসটা তো বুঝো, তোমরা সবাই বুঝো। পিনিং করা মানে কি হতে পারে বলো দেখি, পিনিং করা মানে কি হতে পারে, মানে কেমন লোড দেওয়া সারফেসে পিন করা মানে কি উপর থেকে তুমি কি করছো পিন দিয়ে তুমি উপর দিয়ে চাপ দিচ্ছ তাহলে এটা কেমন লোড? কম্প্রেসিভ, অনেক ক্ষুদ্র এরিয়ার মধ্যে একটা বিশাল লোড দেওয়া, তাহলে কম্প্রেশন লোড। তাহলে সেটাই দেখানো হচ্ছে যে কম্প্রেশন লোড দিলে দেখো যদি নরমাল লোডের থেকে যদি শর্ট পিন করে লোড দাও কম্প্রেশন লোড দাও তাহলে কি ফ্যাটিক লাইফ অনেক বেড়ে যাচ্ছে। ওই জিনিসটাই আর কি যে কম্প্রেশন লোড দিলে ফ্যাটিক লাইফ বাড়ে, এটা দেখানো হচ্ছে আর কি। এবার বলো এই ফ্যাটিক মোটামুটি বললাম, কোনো কিছু জিজ্ঞেস করবে কিনা, আর কিছু জিজ্ঞেস করার আছে? স্যার ওই শেপটা একটু যদি বুঝাই দেন, ওটা বুঝিনি। শেপ ব্যাটার এটা ও শেপের ফ্যাক্টর হচ্ছে তোমার সারফেস মানে ফ্যাটিক ফেলিয়ার শুরু হয় কোথায়? সারফেসে যদি কোনো ইম্পিউরিটি থাকে, তারপরে সারফেসে যদি এমন কোনো জায়গা থাকে যেখানে কি ক্র্যাক হওয়ার সম্ভাবনা আছে, ক্র্যাক বেশি হতে পারে, তাহলে কি ফ্যাটিক ফেলিয়ার বাড়বে। এখন তুমি ডিজাইনটা এমন ভাবে থাকে, এটা ডিজাইন কেমন যেখানে একদম পুরো শার্প একটা এজ আছে, আর এখানে দেখো শার্প এজ না, এখানে কি খুব সুন্দর করে ব্লান্ড করে দেওয়া আছে। এই দুটার মধ্যে কোন জায়গায় ক্র্যাক হওয়ার সম্ভাবনা বেশি, এটাতে না এটাতে?
তো শার্টটাতে এই জন্যই বলতেছে তাহলে তুমি ডিজাইনটা কেমন ভাবে করতে পারো, দেখা যাবে কি যে সেখানে ক্র্যাক হওয়ার সম্ভাবনা কম থাকবে, ফ্যাটিক লাইফ বেড়ে যাবে। তাহলে ফ্যাটিকটা কেমন লোড, কিভাবে ফেলিয়ার হয়, এগুলো একটু বললাম আর কি। আছে এরপরে দেখো আমি একটা জিনিস বলবো আজকে, সেটা হচ্ছে ক্রিপ। আমার ধারণা তোমরা এটা শুনো না, এটা কেমন, এটা হচ্ছে যে একটা যদি কনস্ট্যান্ট লোড তোমার অবশ্যই ইল্ডের থেকে কম, নরমালি কি ইল্ডের থেকে কম হলে কি ফেলিয়ার হবে? নো স্যার, না স্যার, কথা না, হওয়ার কথা না, কিন্তু তুমি যদি একটা বলো ফেটিকে যদি স্যার আমি নাম্বার অফ সাইকেল ফ্যাটিকে হ্যাঁ নাম্বার অফ সাইকেল বাড়ালে হয়, এখন নাম্বার অফ সাইকেল ভুলে যাও, ফ্যাটিক শেষ। এখন বলছে ক্রিপ। ক্রিপটাও কেমন, এই ক্রিপটাও এমন এক ধরনের লোড, এটাও একটা কনস্ট্যান্ট লোড, এটা কিন্তু ভ্যারিয়েবল লোড না, একটা কনস্ট্যান্ট লোড, কিন্তু অবশ্যই ইল্ডের থেকে বেশি হলে কি এমনিতে সে তো ডিফর্মেশন হয়ে যাবে। এমন একটা লোড ইল্ডের থেকে কম, সেখানে কি তাহলে কি প্লাস্টিক্যালি ডিফর্ম হওয়ার সম্ভাবনা 0 হওয়ার কথা ছিল, সেরকম একটা লোড ইল্ডের থেকে কম যদি অনেকক্ষণ ধরে দেওয়া হয়, অনেকবার 1 বছর 2 বছর দেওয়া হয় এবং টেম্পারেচারটা কি একটু হাই থাকে, সেক্ষেত্রে দেখা যায় কি যে ম্যাটেরিয়ালে ডিফর্মেশন হয়। তাহলে কি পার্থক্য বলতেছে যে নরমালি তোমরা টেনসাইল লোড যদি দাও ইল্ডের থেকে কম থাকে, তাহলে তো কি প্লাস্টিক্যালি ডিফর্মেশন হওয়ার কথা না জেনারেলি আর কি। ইয়েস স্যার। কিন্তু যদি আমরা একটা লোড দাও, একটা লোড ইল্ড থেকে অনেক কম, কিন্তু অনেকক্ষণ ধরে তুমি 1 বছর 2 বছর 3 বছর ধরে যদি দিতে থাকো, টেম্পারেচারটা যদি কিছুটা হাই থাকে, তাহলে দেখা যায় কি সেখানে প্লাস্টিক্যালি ডিফর্মেশন হয়, খুব সামান্য হলেও হয় আর কি। এটা কি বলতেছে হচ্ছে ক্রিপ। স্যার ইল্ডের থেকে অনেক কম নাকি সামান্য কম? হলো সামান্য কম হলেও অনেক কম হলেও সেটাও ব্যাপার না, মানে ইল্ডের থেকে কম, মানে ইল্ড হয়ে গেলে এমনিতেই তো সে ডিফর্মেশন হয়ে যায়, তাই তো, সেটা বোঝানোর জন্য আর কি। যদি ইল্ডের থেকে কম থাকে কিন্তু কি অনেকবার অনেকক্ষণ ধরে অনেকবার হতে পারে 1 বছর 2 বছর, সেরকম লোড যদি দাও, টেম্পারেচারটাকে কিছুটা হাই রাখো, সেক্ষেত্রে দেখা যায় কি যে ওই ম্যাটেরিয়ালের মধ্যে কিছুটা ডিফর্মেশন, প্লাস্টিক ডিফর্মেশন হয়, ওইটাকেই বলতেছে ক্রিপ ডিফর্মেশন বা ক্রিপ। ক্রিপটা কেমন লোড বোঝা গেছে? টেম্পারেচারটা দেখো জেনারেলি কি থাকে 0.4, মানে মেল্টিং এর 0.4 থেকে একটু বেশি থাকতে হবে। যদি এরকম থাকে সেক্ষেত্রে একই লোড অনেকক্ষণ, কম লোড অনেকবার দিলে, অনেকক্ষণ ধরে দিলে সেখানে একটুখানি ডিফর্মেশন বা কিছুটা ডিফর্মেশন হয়, ওইটাকে বলছে ক্রিপ। তাহলে এটা কি টাইমের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য এটাকে বলছে টাইম ডিপেন্ডেন্ট। আর অবশ্যই কি ডিফর্মেশনটা কি পার্মানেন্ট ডিফর্মেশন। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি বেশি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে টেম্পারেচার একটু বেশি রাখলে ক্রিপ হয়, কিন্তু যেগুলো একটু খুবই সফট ম্যাটেরিয়াল যেমন লেড একটা মেটাল, এর ক্ষেত্রে কি হয় যেগুলো সফট মেটাল সেগুলোর ক্ষেত্রে কিছুটা টেম্পারেচার কম থাকলেও সেখানে ক্রিপ হতে পারে। তাহলে যেহেতু ডিফর্মেশন হচ্ছে, এটা কি করবে, অবশ্যই যে কোনো ম্যাটেরিয়ালের সারফেস লাইফটাকে কমিয়ে দিবে। তাহলে এই স্লাইড থেকে কে কিছু বলবা? ক্রিপটা কেমন লোড, এটা কি বুঝতে পেরেছো? টিএম কি কোনটা? টিএম হচ্ছে মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক। ক্রিপ সম্পর্কে কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছে এখানে। দেখো এটা কি বলছে, যেগুলো তোমার হচ্ছে জেনারেলি কিছু কিছু মেটালের কথা বলছে, যেমন আয়রন, কপার, নিকেল, এদের ক্ষেত্রে একটু টেম্পারেচার হাই টেম্পারেচারে ক্রিপ হয়। আচ্ছা একটা জিনিস হচ্ছে যে ক্রিপ ফেলিয়ার কখন বাড়ে, যদি তোমার টেম্পারেচার বাড়াও, তুমি যদি স্ট্রেনিং রেট মানে কি লোডিং রেটটা যদি বাড়াও, সেক্ষেত্রে ক্রিপ ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বাড়ে। আরেকটা এখানে বলছে দেখো, দি ক্রিপ ফ্র্যাকচার টেকস প্লেস ডিউ টু শেয়ারিং অফ গ্রেন বাউন্ডারি এন্ড মডারেট। যদি তোমার স্ট্রেস আর টেম্পারেচার মডারেট হয়, মানে খুব বেশি না হয়, সেই ক্ষেত্রে ক্রিপ হবে কিসের মাধ্যমে? শেয়ারিং অফ গ্রেন বাউন্ডারি, মানে গ্রেন বাউন্ডারি গুলো মুভ করবে, একটা গ্রেনের সাপেক্ষে আরেকটা গ্রেন মুভ করবে যদি তোমার টেম্পারেচার আর স্ট্রেস কম থাকে। আর যদি তুমি টেম্পারেচার স্ট্রেস কিছুটা বাড়ায় দাও, সেক্ষেত্রে ক্রিপ হবে কিসের মাধ্যমে? ডিসলোকেশন মুভমেন্টের মাধ্যমে। এটা কি বোঝা গেছে? অবশ্যই এটা কি স্ট্রেসটাকে অবশ্যই কি সে থেকে কম হতে হবে, ইলে থেকে কম, কিন্তু কি তারপরে যদি আরো কম হয়, মানে বেশি একটু কম হয় এবং টেম্পারেচার যদি বেশি কম থাকে, সেক্ষেত্রে দেখা যায় কি যদি তুমি ক্রিপ লোড দাও, সেক্ষেত্রে গ্রেন বাউন্ডারি গুলো মুভ করে। গ্রেন বাউন্ডারি মুভ করা মানে কি একটা গ্রেন থেকে আরেকটা গ্রেন, পুরো গ্রেনটাই শেয়ার, মানে পুরো গ্রেনটাই মুভ করা শুরু করে। আর যদি তোমার টেম্পারেচার স্ট্রেস একটু বেশি থাকে, সেক্ষেত্রে দেখা যায় কি ডিসলোকেশন মুভমেন্ট করে। এই 3 নম্বর পয়েন্টটা ক্লিয়ার? শেয়ারিং অফ গ্রেন, শেয়ারিং মানে একটা গ্রেনের উপর দিয়ে একটা গ্রেন শেয়ার, শেয়ার মানে কি স্লাইড করে চলে যাওয়া আর কি, একটা ফিক্স থাকবে আর একটা উপর দিয়ে চলে যাবে, তাহলে কি গ্রেন বাউন্ডারি শেয়ার হবে। তার মানে কি একটা গ্রেন স্থির থেকে যাবে, অন্য একটা গ্রেন মুভ করবে, বা কয়েকটা গ্রেন পাশাপাশি একসাথে মুভ করবে যদি তোমার টেম্পারেচার স্ট্রেস কম থাকে। মুভ করলেই তো তোমার ডিফর্মেশন হবে নাকি, এটা তো বুঝতে পারো? ইয়েস।
আর যদি তোমার টেম্পারেচার স্ট্রেস একটু বাড়ায় দাও তখন দেখা যায় কি পুরো গ্রেন মুভ করে না, তখন মুভ করে হচ্ছে ডিসলোকেশন। এবার একটু দেখো যে ক্রিপ লোড তো দিতে হবে, ক্রিপ লোড দিলে ডিফর্মেশন কেমন হবে একটু দেখানো হচ্ছে। গ্রাফটা হচ্ছে ক্রিপ গ্রাফটা হচ্ছে এরকম, মতো টেনসাইল লোড দিলে কেমন কার্ভ হয়, ফ্যাটিক দিলে কেমন কার্ভ হয়, এগুলো তো দেখলাম। এখন দেখো যে ক্রিপ লোড যদি তুমি দাও তাহলে তোমার সেই ক্ষেত্রে ডিফর্মেশন গুলো কেমন হবে সেটা দেখাচ্ছে। যেহেতু ক্রিপটা কি টাইমের উপর ডিপেন্ডেন্ট, এক্স অ্যাক্সিস হচ্ছে টাইম আর ওয়াই অ্যাক্সিসে কি দেখাচ্ছে কি ক্রিপ স্ট্রেন। ক্রিপ স্ট্রেন মানে কি বলো দেখি, দেখে বলতে বলো কি না এই টার্মটা কি ক্রিপ স্ট্রেন পারবা বলতে? ক্রিপ লোডে যে এলংগেশনটা হবে, হ্যাঁ ক্রিপ লোডে যে স্ট্রেন বা এলংগেশন হবে সেটা হচ্ছে ক্রিপ স্ট্রেন। পার ডাইমেনশনে যে চেঞ্জ হবে, হ্যাঁ তার মানে উপর দিকে স্ট্রেন বেশি হবে মানে কি ডিফর্মেশন বেশি হবে। এখন এখানে মেইনলি আসলে ক্রিপ লোড দিলে যে ডিফর্মেশন হয় সেটাকে মেইনলি তিনটা স্টেজ বলছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। কিন্তু তার আগে দেখা একটা আছে যে যখনই তুমি কোনো ম্যাটেরিয়ালের লোড দিবা, যে কোনো লোডই দাও না কেন, কি ডিফর্মেশন হবে বলো দেখি? ইলাস্টিক ডিফর্মেশন। ইলাস্টিক, তাই তো। তাহলে এই এখান থেকে এই পর্যন্ত ইলাস্টিক, তার মানে কি লোডটা ছেড়ে দিলে কি হবে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, এখানে চলে আসবে। এই জন্য যে কোনো লোড দিলেই এখানেও সেটা দেখানো হচ্ছে। প্রথমে যখন অল্প লোড দিলা তখন আসলে কি হয়, ইলাস্টিক ডিফর্মেশন হয়। এরপরে তোমার ক্রিপ ডিফর্মেশন শুরু হবে। যখনই ক্রিপ শুরু হবে, ক্রিপের প্রথম স্টেজ 1 এ কি দেখাচ্ছে দেখো, এই গ্রাফটা উপর দিক প্রথমে কি অনেক শার্প, এটা স্লপ বেশি ছিল, পরে আস্তে আস্তে কি স্লপটা কি কমে যাচ্ছে। তার মানে কি হচ্ছে স্টেজ 1 এ আসলে কি ক্রিপ রেটটা আস্তে আস্তে কি কমে যাচ্ছে। এখানে কি কেউ কি বলতে পারবা যে কেন এখানে কমছে, দেখি বলো দেখি কেউ। ইলাস্টিক ডিফর্মেশনের পরে ইল্ড পয়েন্ট ক্রস করলে কি হয় বলো তো, মনে আছে? ইল্ড পয়েন্টের পর তো ওই যে একটা টার্ম বলছিলাম না, স্ট্রেস স্ট্রেইন হার্ডেনিং, ওয়ার্ক হার্ডেনিং হয়, মনে আছে? একটা টাইমে হয়। ওয়ার্ক হার্ডেনিং যখন হবে তখন কি, তখন ওই সময়টার মধ্যে কি তোমার ডিফর্মেশন বাড়বে না কমবে? বাড়বে। ডিফর্মেশন কি হবে, ওয়ার্ক হার্ডেনিং হওয়া মানে কি শেষ হার্ডেন হয়ে যাবে, আর ডিফর্ম হবে না স্যার, আর হবে ডিফর্মেশন কমে যাবে। কমে যাবে। তো এই জন্য এটাই হচ্ছে এখানে এই স্টেজ 1 এ সেটাই হচ্ছে, যেহেতু ওয়ার্ক হার্ডেনিং হচ্ছে এই জন্য কি হচ্ছে তোমার ক্রিপ রেটটা কমছে আস্তে আস্তে। তো এরপরে দেখো স্টেজ 2 তে কি হচ্ছে, মোটামুটি এটাকে কি বলা যায়, খুব বেশিও না, মানে কি মোটামুটি ধরে, যেহেতু এটা কি দেখো অলমোস্ট এগুলো থেকে কিন্তু এটা কি হরিজন্টাল, মোটামুটি বলা হয় যে স্টেজ 2 তে হচ্ছে তোমার স্ট্রেন রেটটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে। আর যখন অনেক বেশি টাইম দিয়ে ফেলো তখন দেখা যায় কি আবার ক্রিপ রেটটা দেখো এখান থেকে এখানে কি হচ্ছে, অনেক বেশি বেড়ে যাচ্ছে, লাস্টে গিয়ে কি ফেলিয়ার হয়ে যাচ্ছে। এই 3 নাম্বার স্টেজে আবার কেন বাড়ছে এটা বলতে পারবা? দেখো এখানে কি হতে পারে, লেখা আছে যে অনেক সময় কি হয় যখন স্ট্রেস থ্রিতে ধরে যায় তখন এখানে কি দেখো কি হয়, ক্র্যাক ফর্ম করে, কোনো ভয়েড হয়ে যেতে পারে, ক্যাভিটি মানে গর্ত হয়ে যেতে পারে, তারপর গ্রেন বাউন্ডারি সেপারেশন হয়ে যেতে পারে, এমনকি নেকিংও হতে পারে। এইসব কারণে দেখা যায় কি স্ট্রেস থ্রিতে গেলে আবার কি ক্রিপ রেটটা বাড়তে থাকে, এক সময় গিয়ে স্যাম্পলটা ফেলও করে যেতে পারে। তার মানে কি ক্রিপের মাধ্যমেও ডিফর্মেশন মাধ্যমে কিন্তু ফেলিয়ার হয় অনেক সময়, হয়তো সবসময় হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ক্রিপ লোড দিলেও কিন্তু কি হতে পারে, ফ্র্যাকচার হতে পারে। এই গ্রাফটা কি ক্লিয়ার? প্রথমে কেন রেটটা কমলো, তারপরে মাঝখানে সমান হয়ে থাকলো, পরে গিয়ে আবার বেড়ে গেল। এবার একটু দেখো যে বলতেছে যে তোমার ক্রিপ রেট, এটাও কিন্তু ক্রিপ স্ট্রেইন আর টাইম, বলতেছে যে টেম্পারেচার এবং স্ট্রেসের তোমার এফেক্ট দেখাচ্ছে। এখানে 4টা কার্ভ আছে দেখো, প্রথম কার্ভে টেম্পারেচার সবচেয়ে কম, উপরের কার্ভে টেম্পারেচার সবচেয়ে বেশি, নিচের কার্ভে স্ট্রেস সবচেয়ে কম, উপরের কার্ভটাতে স্ট্রেস সবচেয়ে বেশি। তাহলে এবার বলো যে স্ট্রেস টেম্পারেচার বাড়লে কি হচ্ছে, ক্রিপ রেটটা কি বাড়ে না কমে? এই 4টা কার্ভ দেখে বলো যে উপরের দিকে টেম্পারেচার বেশি, স্ট্রেসও বেশি, তাহলে স্ট্রেস টেম্পারেচার বাড়ালে কি ক্রিপ রেটটা কি বাড়ে না কমে? বাড়ে। বাড়ে। হ্যাঁ বাড়ে। তাহলে টেম্পারেচার বাড়ালেও ক্রিপ রেট বাড়বে, তুমি স্ট্রেস বাড়ালেও ক্রিপ রেটটা বাড়বে। আচ্ছা এবার দেখো কয়েকটা পয়েন্টের কথা বলছে যে কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তুমি যদি এই ফ্যাক্টরগুলো ব্যবহার বা ইউটিলাইজ করতে পারো তোমার ক্রিপ রেটটা কমতে পারে। ক্রিপ রেট কম মানে কি, ক্রিপ ফেলিয়ার হওয়ার সম্ভাবনা কমে যাওয়া। ক্রিপ রেজিস্ট্যান্স মানে কি? স্যার ক্রিপ স্ট্রেইনের এগেইনস্ট রেজিস্ট্যান্স। ক্রিপ লোড দিলে সে রেজিস্ট্যান্স করে, তার মানে তার কি ক্রিপ রেটটা কমে যাবে বা ফেলিয়ারটা কমে যাবে। এটা বাড়া মানে হচ্ছে কি ক্রিপ রেট কমা।
কি কি ফ্যাক্টর আছে? হাই মেল্টিং পয়েন্ট। তুমি যদি মেল্টিং পয়েন্ট কম, হাই কোন একটা ম্যাটেরিয়াল চুজ করো যেটা মেল্টিং পয়েন্ট কম, সেক্ষেত্রে দেখা যাবে ক্রিপ কম হবে। ইনক্রিজড ইয়াংস মডুলাস, ইয়াংস মডুলাস যদি তুমি বাড়াও তাহলে দেখা যাবে সেই ম্যাটেরিয়ালটা ক্রিপ কম হবে। আরেকটা বলতেছে যে তুমি কোর্স গ্রেইন স্ট্রাকচার দিতে পারো। কোর্স গ্রেইন স্ট্রাকচার মানে কি? গ্রেনগুলো বড় বড়, গ্রেনগুলো বড় বড় হলে গ্রেন বাউন্ডারি কি কম থাকবে না বেশি থাকবে? বলতে পারবা? গ্রেনের সাইজ কম থাকবে। কম থাকলে তাহলে সেখানে কি স্লাইডিং কম হবে না বেশি হবে? কম কম হবে। কম হবে। তাহলে কম হওয়া মানে কি? তোমার ক্রিপ রেটটা কমে যাওয়া। তাহলে তুমি যদি কোর্স গ্রেন স্ট্রাকচার ইউজ করতে পারো, গ্রেন সাইজ যদি বড় হয় তাহলে ক্রিপ কমে যাবে। এই তিনটা পয়েন্ট যদি, এই তিনটা পয়েন্টের উপর ডিপেন্ড করে তোমার কি হবে, ক্রিপ রেটটা কমবে বাড়বে। গতকাল কিন্তু বলেছিলাম যে বড় হলে কিন্তু ইন জেনারেলি টেনসাইল স্ট্রেংথ কিন্তু কি হয়, কমে না বাড়ে? কমে। কিন্তু আবার গ্রেন সাইজ বড় করলে দেখা যায় কি ক্রিপ রেটটা কমে। তুমি তুমি যেখানে সিস্টেমে যেখানে তোমার নোটটা কেমন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে ডিজাইন করতে হবে। তুমি কোর্স গ্রেন চাও নাকি মানে কি, নাকি ফাইন গ্রেন চাও, ছোট ছোট গ্রেন চাও নাকি বড় বড় গ্রেন চাও, এটা ডিপেন্ড করবে তোমার অ্যাপ্লিকেশনের উপর, তোমার কোন লোডটা তোমার ওখানে বেশি জরুরি সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ম্যাটেরিয়াল ডিজাইন করতে হয়। আচ্ছা বলো, কোনো কোশ্চেন আছে কিনা আজকে লেকচার থেকে? স্যার একটা প্রশ্ন ছিল যে গ্রেন বলতে ব্যাপারটা কি কোনো ক্রিস্টাল স্ট্রাকচার টাইপের এরকম কিছু? না, ক্রিস্টাল স্ট্রাকচার মানে গ্রেন মানে দানা বোঝো না যে দানা ছোট ছোট। আচ্ছা আমি এখান থেকে আমি দেখাচ্ছি, গত ক্লাসে দেখাইছিলাম একটু। গ্রেন ছোট হওয়া মানে কি, গ্রেন বড় হওয়া মানে কি, এখান থেকে কিছু বলবা? স্যার ক্রিপের গ্রাফটা, এই গ্রাফটা একটু বুঝিয়ে দেন না। এই গ্রাফটা হচ্ছে প্রথমে লোড দিলে প্রথমে তো ডিফর্মেশন ইলাস্টিক, যেগুলো ম্যাটেরিয়ালে তো হয়, প্রথম লোড দিলে ইলাস্টিক ডিফর্মেশন হয়, লোড ছেড়ে দিলে আগের জায়গায় চলে যায়। টিপ দিলেও সেরকম, টিপ লোড দিলেও দেখা যায় প্রথমে কি ইলাস্টিক ডিফর্মেশন হয়। ইলাস্টিক ডিফর্মেশন যখন শেষ হয়ে গেল, শেষ হওয়া মানে কি ইল্ড হয়ে গেল। ইল্ডের পরে কি হয়, কি বলছিল যে স্ট্রেস হার্ডেনিং হয়, যার জন্য কি হয় যে এরপরে ইল্ডের পরে লোড দিলে দেখা যায় কি ক্রিপ যে স্ট্রেনটা আস্তে আস্তে কমতে থাকে। যখন ওয়ার্ক হার্ডেনিং হয়ে গেল, এফেক্টটা শেষ হয়ে গেল, তখন আবার দেখা যায় কি, মোটামুটি গ্রাফটা আবার মানে কমে না গিয়ে আবার মোটামুটি এই এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা যায় হরিজন্টালি ধরে মোটামুটি একই স্লোপেই চলতে থাকে। লাস্টে গিয়ে দেখা যায় কি যে যদি পিপ লোড দেওয়া হয়, স্যাপলের মধ্যে অনেক সময় ক্র্যাক ফর্ম করে, ভয়েড ফর্ম করে, নেকিং হয়, এসবের কারণে দেখা যায় কি লাস্টে যে গিয়ে আবার টাইম বাড়াতে থাকলে পিপ লোডটা বাড়তে থাকে। হার্ডেনিং ফার্স্ট একটা লোড দিয়ে পরে আবার জিরো থেকে নিয়ে আসা হয় না? সেরকম হলেও হার্ডেনিং। আবার মনে করো তুমি একই লোড যদি কন্টিনিউ করতে থাকো, মানে তুমি না যদি তুমি যদি থামে যদি আবার দাও, তাহলে তো অবশ্যই এটা রিপিটেড লোড দিলে অবশ্যই স্ট্রেন হার্ডেনিং হচ্ছেই। আবার তুমি একই লোডও যদি দিতে থাকো, মানে যদি না থামায়, তুমি জিরোতে না এনে যদি একই লোডে যদি কন্টিনিউ করো, তাও দেখা যায় কি ইল্ডের পরে একটুখানি হার্ডেনিং হয়। বুঝতে পারছো? তুমি যদি একবার ডিফারেন্ট টাইপ অফ হার্ডেনিং সেটা হচ্ছে, কিন্তু সেটাকেও স্ট্রেন হার্ডেনিং বলে। আবার তুমি যদি একই লোড দিতে থাকো, তোমার ইল্ড পয়েন্টের পরে গিয়ে দেখা যায় কি সামান্য একটু কিছুক্ষণ ধরে এটা স্ট্রেন হার্ডেনিং হয়। আবার তুমি যদি লোড ছেড়ে দিয়ে আবার লোড দাও, তাহলে তো হয়, দুই ক্ষেত্রেই স্ট্রেন হার্ডেনিং হচ্ছে। স্ট্রেন হার্ডেনিং হলে আসলে কি হয়, তোমার ম্যাটেরিয়ালে কি স্ট্রেংথ বাড়ে না কমে, বলো দেখি? বলো, কেউ বলো। স্যার বাড়ে, একটু বাড়ে। কারণ দেখাইছিলাম না যে প্রথমে ছিল ইল্ড স্ট্রেংথ, ওয়াই একটু কম পার্টে ছিল, পরে আবার একটু উপরে চলে গেছে, স্ট্রেস বেড়ে গেছে। তাহলে স্ট্রেন হার্ডেনিং করলে আসলে ম্যাটেরিয়াল স্ট্রেংথ বাড়ছে। এখানেও তাই হচ্ছে, যেহেতু স্ট্রেংথ বাড়ছে এই জন্য কি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত স্ট্রেন হার্ডেনিং হচ্ছে সেই পর্যন্ত কি ক্রিপ রেটটা কমে যাচ্ছে, তারপরে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। লাস্টে গিয়ে যেহেতু দেখো কি আবার কি হচ্ছে, যে হোয়াইট এগুলো ফর্ম করছে, এই জন্য লাস্টে গিয়ে কি হচ্ছে, আবার রেটটা বাড়ছে। উপরের দিকে যাওয়া মানে স্টপটা বেশি হওয়া মানে কি রেটটা বাড়া। আর লাস্টে এক সময় এমন হতে পারে যে কি ফেলিয়ার হয়ে যেতে পারে। ফেলিয়ার হয়ে গেলে তো ফেলিয়ার ক্লাবটা শেষ হয়ে গেল, সেটা ফ্র্যাকচার হয়ে গেল। সবসময় যে ফ্র্যাকচার হবে তা না, কোনো সময় ফ্র্যাকচার নাও হতে পারে, মানে ক্রিপের মাধ্যমে ফ্র্যাকচার নাও হতে পারে, কোন ক্ষেত্রে হয়েও যেতে পারে। তাহলে আজকে আমি দুই ধরনের লোড বললাম, কি বললাম, ক্রিপ বললাম আর কি ফ্যাটিগ। গ্রেনটাকে আমি আবার দেখাবো, গ্রেন দেখানোর দরকার আছে, কালকে তো দেখাইছিলাম। একটু দেখি গ্রেনটা একটু দেখাই তাও আমি। এটা দেখছিলেন না গত ক্লাসে? দেখো এগুলো যে বক্স গুলো আছে, বক্স গুলো একটা গ্রেন আর কি, এটা একটা গ্রেন, এটা একটা গ্রেন, এটা একটা গ্রেন। তো এখানে দেখো কি আছে, কোন গ্রেন ছোট, কোন গ্রেন বড়, এগুলো হচ্ছে গ্রেন আর কি, এক একটা গ্রেন।
ঠিক আছে, যে গ্রেন দেখতে চাইছিল দেখলা? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি তোমাদেরকে, একটু দেখো। এখানে একটু আসো, দেখো স্ট্রেসটা কি? লোড বাই এরিয়া। এই তো, এটা তো সবাই জানো। এখন টেনসাইল টেস্ট করতে গিয়ে কি হয়, এক সময় গিয়ে সবসময় কি এরিয়া কি একই থাকে? নো স্যার। তাহলে কি আস্তে আস্তে কমে না বাড়ে? টেনসাইল এরিয়া আস্তে 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 কমবে কমবে। আচ্ছা, এখন দেখো, এখন তুমি যদি সবসময় যদি এ নট দিয়ে ভাগ করো, মানে যদি অরিজিনাল এরিয়া দিয়ে ভাগ করা হয়, সেটাকে বলে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। ঠিক আছে, এটা আমরা একটু দেখো। যদি তুমি অরিজিনাল এরিয়া দিয়ে ভাগ করো, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। আসলে কি এ নট কি? আসলে কি এ নট তো এক থাকে না, কখন আস্তে আস্তে কমতে থাকে। তো পার্টিকুলার প্রত্যেকটা পয়েন্টে, মানে যে কোনো, যখন তুমি টেস্ট করছো, যে কোনো একটা পয়েন্টে তুমি যে কোনো একটা পয়েন্টে এরিয়া তো চেঞ্জ হবে। সেই এরিয়া দিয়ে যদি তুমি ভাগ করো, তখন কিন্তু এটাকে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বলে। তখন বলা হচ্ছে ট্রু স্ট্রেস। ট্রু স্ট্রেসটা কি বুঝতে পারছো? তুমি যদি অরিজিনাল এরিয়া দিয়ে ভাগ করো, তাহলে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। কিন্তু কি হয়, টেনসাইল টেস্টের সময় আসলে কি হয়, যে কোনো টেস্টে কি হয়, আসলে কি এরিয়া তো এক থাকে না। তো যে কোনো পার্টিকুলার টেস্টের সময় যে কোনো একটা পয়েন্টে, ওই পয়েন্টে যে একটা তো কি থাকে, ক্রস সেকশন এরিয়া থাকে, হয় বেশি নাহলে কম, যাই হোক না কেন। সেই এরিয়া দিয়ে যদি তুমি লোডকে যদি সেই এরিয়া দিয়ে ভাগ করো, কোন এরিয়া দিয়ে, অ্যাকচুয়াল এরিয়া দিয়ে, সেটাকে বলবে ট্রু স্ট্রেস। এটা কি ক্লিয়ার? সেটা কি যে কোনো একটা পার্টিকুলার টাইমে? হ্যাঁ, যে কোনো টাইমে তুমি যদি ওই টাইমের এরিয়া দিয়ে ভাগ করো, সেটা তখন আর সেটাকে বলতে হবে ট্রু স্ট্রেস, টিআরইউ, মানে আসলে স্ট্রেস আর কি, ট্রু স্ট্রেস। আর যদি এ নট দিয়ে ভাগ করো, তাহলে সেটা হবে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। স্যার এরিয়াটা আস্তে আস্তে কমতে থাকলে তো স্যার স্ট্রেসটা আস্তে বাড়তে থাকবে। হ্যাঁ, টেনসাইলের ক্ষেত্রে তাই হবে। আচ্ছা, আমি গতকালকে বলছিলাম যে আমি সিটি তো নিবই তোমাদের, তো এখন ওই আমি বলছিলাম 4টা লেকচারের উপর নিবো, তো আমি 4টা আসলে নিবো না, যেমন 3টা নিবো আর কি। হ্যাঁ, 4 5 এই 3 4 5 একটা কমাই দিলাম আর কি। ঠিক আছে, সিলেবাস আছে 3 4 5 3 4 5, আজকেরটা থাকতেছে না। ওকে স্যার। স্যার 3 4 5। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আমি ওই ক্লাসের আগে নিবো না, ক্লাসের সময় নিবো, তোমাদের খামকা বেশি লোড দিচ্ছি না আর কি। ঠিক আছে, ক্লাসের সময় তোমরা থাকবে, মানে 9টার সময় আসবে সবাই আর কি। ওকে স্যার। স্যার কোশ্চেন কিরকম আসবে স্যার, মানে ওই এক কথায় প্রশ্ন এক কথায় প্রকাশ আসবে না, না এক কথায় প্রকাশ না, তোমার না, এক কথায় প্রশ্ন উত্তর এরকম বলছি। ছোট প্রশ্ন, এক কথায় হয়তো না, তোমার এক কথায় তো করা যাবে না, ধরো কয়েকটা সেন্টেন্স তো লিখতেই হবে। ছোট ছোট প্রশ্ন আসবে আর কি, বড় ব্রড কোশ্চেন না, ছোট ছোট প্রশ্ন। ওকে স্যার। কিন্তু একটু বুঝতে হবে, যেগুলো টার্মগুলো আছে, কোনটা দ্বারা কি বোঝায়, এগুলো একটু বুঝে নিতে হবে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে 3 4 আর 5 এই 3টার উপরে হবে লেকচার 3 4 5।